হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আবার এসে গেছি নবম শ্রেণীর আরেকটা কবিতা নিয়ে। তোমাদেরই নবম শ্রেণীর আরেকটা কবিতা নিয়ে আমি চলে এসেছি। আচ্ছা, কবিতা পড়ানোর আগে আমি তোমাদের দু একটা কথা বলবো। সেটা হলো যে কবিতা তোমাদের যে ক্লাসগুলো আমি নিচ্ছি বা করাচ্ছি, সেই ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর তার সাথে সাথে কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। তাহলে নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পাবে। আমি যখনই যা কিছু পোস্ট করি না কেন তোমরা নোটিফিকেশানগুলো পাবে, তাই বেল আইকনটা সবসময় দিয়ে রাখবে। আর একটা কথা বলি, সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, উত্তর জিজ্ঞেস করো, ম্যাম বুঝতে পারছি না এইখানটা কি হবে, বা আমি যখন প্রশ্নগুলো দিচ্ছি তোমরা যদি নোটস পেতে চাও, তোমরা তো সবের বড় কোশ্চেনগুলোর তো আমি উত্তর দিচ্ছি না। যদি তোমরা নোটস পেতে চাও তাহলে কিন্তু তোমরা আমার একটা নাম্বার বলছি, সেইখানে তোমরা কিন্তু যোগাযোগ করো, ঠিক আছে? 9804753270। আরেকবার বলছি, নোট করে নাও, 9804753270। এই নাম্বারে তোমরা ফোন করবে, ফোন করে আমার সাথে যোগাযোগ করবে। যদি পড়তে চাও এই নাম্বারে ফোন করবে, আর যদি তোমরা পিডিএফ ফাইল পেতে চাও নোটসের, তাহলেও তোমরা কিন্তু এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? মনে থাকবে। আর যদি তোমরা আর আগেই বলে রাখছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই কিন্তু দিয়ে রাখবে, ঠিক আছে? চলে যাচ্ছি তোমাদেরই নবম শ্রেণীর। আর স্কুল সার্ভিস কমিশনের যারা ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও কিন্তু বলছি যে তোমরা পড়তে থাকো, আর কোয়েশ্চেনগুলো আমি তো নিয়ে আসছি, মক টেস্টও রাখবো, পড়তে থাকো, দেখবে কমন সবই পাবে। আচ্ছা, নবম শ্রেণী চলে আসছি। কবিতা এই তার পরিচয়, কবিতার নাম এই তার পরিচয়। কবি হলেন কবিতা সিংহ, ইনি একজন মহিলা কবি ছিলেন। কবি হলেন কবিতা সিংহ, তার কবিতার নাম এই তার পরিচয়, ঠিক আছে? দেখি চলে আসছি। এই দেখো, কবিতা সিংহ 1931 সালে ওনার জন্ম, 1998 সালে ওনার মৃত্যু হয়েছে। তিনি ছিলেন একজন কবি, ছোট গল্প রচয়িতা এবং ঔপন্যাসিক। সুলতানা চৌধুরী ছদ্মনামে তিনি লিখতেন। তিনি কি ছদ্মনামে লিখতেন? তিনি সুলতানা চৌধুরী ছদ্মনামে লিখতেন। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে সুলতানা চৌধুরী কার ছদ্মনাম, তখন কিন্তু উত্তর হবে কবিতা সিংহ, ঠিক আছে? আচ্ছা, সহজ সুন্দরী প্রভৃতি কাব্যগ্রন্থ, 4 জন রাগী যুবতী, সোনা রূপার কাঠি, পাপ পুণ্য পেরিয়ে, পৌরুষ প্রভৃতি উপন্যাসের স্রষ্টা। তিনি এই যে তোমার সহজ সুন্দরী একটা কাব্যগ্রন্থ, প্রভৃতি কাব্যগ্রন্থ, 4 জন রাগী যুবতী, এইগুলো হচ্ছে উনি লিখেছেন। যদি বলা হয় তার দুটো কাব্যগ্রন্থের নাম বলো, তাহলে হবে সহজ সুন্দরী আর প্রভৃতি কাব্যগ্রন্থ। তোমাদের এই কবিতাটা সহজ সুন্দরী কাব্যগ্রন্থের কিন্তু অন্তর্গত, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসছি মূল কবিতা। দেখো, এই তার পরিচয়। কবিতা সিংহ ভেবেছিল আর উঠবে না, ভেঙে গেছে হাঁটু তার, ভেঙে গেছে বুকের পাঁজর, জলে ভাসছে সব তার উদল উপর। ভেবেছিলে দুর্নামের ঝাঁকঝাঁক পুটি খুবলে খেয়ে যাবে তার চোখ, ভেবেছিলে বজ্রপাতে ভেঙে গেছে তার শিরদাঁড়া, দুঃখ দিয়েছে তাকে, যাতনা দিয়েছে আর শোক খেয়ে গেছে তার রক্তের কমজোর কণিকা, তার সব বিষ, সব নীল, সব অহমিকা। কীটদষ্ট পুঁথির মতন তার ছিদ্র করে নিয়েছে জলুস, চিনতে পারে না তাকে তাহার ভাস্কর। কোথায় সে আনকোড়া, কোথায় পালিশ, দাঁড়িয়ে রয়েছে তবু খাড়া সেজে, কখনো ঝোঁকেনি। এখন সে মূর্তি নয়তো প্রতিমা, এখন সে পৃথিবী পাথর, বেদনার কারুকর্মে শোকের কর্ণিকে, এখন সে নারী এক দৃষ্টান্তের মতো। দেখো, এখানে বাহ্যিক মিনিংটা কি না, ভেবেছিল একজন নারীর কথা এখানে কবি বলছেন। মহিলা কবি হয়ে তিনি একজন নারীর এখানে নারীর যন্ত্রণা, কষ্ট, যাতনা, অপমান, এইসবকে তিনি বেদনা, এইসবকে তিনি তুলে ধরেছেন। বলছে একজন ধর্ষিতা নারী, ঠিক আছে, তার
তাকে যারা মানে তার উপর যারা অত্যাচার করেছে, তার উপর যারা মানে মানে তাকে যেমনভাবে অপমান করা হয়েছে, সেই তাকেই কিন্তু দুর্নাম ছড়িয়েছে তারা হচ্ছে পুঁটি, ঠিক আছে, দুর্নামের ঝাঁকঝাঁক পুঁটি। তারা কি ভেবেছিল যে মেয়েটা হয়তো আর উঠে দাঁড়াতেই পারবে না, ঠিক আছে, তার হাঁটু ভেঙে গেছে, তার বুকের পাঁজর ভেঙে গেছে, আর সে কি করে উঠে দাঁড়াবে, আর তার সব দেহ জলের উপর ভেসে উঠেছে। উদল উপর মানে কি, তার নগ্ন চিত হওয়া যে দেহটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, বজ্রপাতে তার শির দ্বারা ভেঙে গেছে। বজ্রপাতে মানে আকাশের বজ্রপাত এখানে বলছে না, তার উপর যে মানে বজ্রপাত হলে মানুষের কি হয়, মানুষ আর উঠে দাঁড়াতে কি পারে, মানে বাড়িঘর দর ভেঙে পড়ে যায়। হ্যাঁ, তো ধরে নিচ্ছি আমাদের নিজস্ব বাড়ি হচ্ছে, মেয়েটাই হচ্ছে আসল। হ্যাঁ, তো সেই মেয়েটার উপর এতই অকথ্য অত্যাচার হয়েছে, তাই বলছে ওটাই বজ্রপাত সম, ঠিক আছে। তো সেই কথাই বলছে, সেই যাতনা, সেই কষ্ট সহ্য করে তার মনের মৃত্যু ঘটেছে, অর্থাৎ তার যে মনের শোক, সেই শোকে সে সেই দুঃখটা তাকে কিন্তু দুঃখ দিয়েছে, তাকে যাতনা দিয়েছে, তার আর শোক দিয়েছে তাকে। বলছে শোক খেয়ে গেছে তার রক্তের কমজোর কণিকা, কিনা তার রক্তের যে ইমিউনিটি পাওয়ার, তার রক্তের কমজোর কণিকা, সেটা তার শোক, মনটা দুর্বল হয়ে গেছে, সেইটাই ভেবেছে তার সব বিষ। অর্থাৎ যখন প্রতিবাদিনী একটা নারী সত্তা জাগ্রত হয় সমাজে, তখন কিন্তু তার মধ্যে তার নারীর একটা নিজস্ব অহমিকা থাকে, তাই তো। সেই অহমিকা তার ভেঙে চূর্ণ হয়ে গেছে, তার বিষ সব নীল হয়ে মানে সব নীল, সব বিষ সব মুছে গেছে, কিছু নেই তার, ঠিক আছে। শোক সেই বিষ খেয়ে নিয়েছে, কীটদস্ত পুঁথির মতো তার ছিদ্র করে দিয়েছে জৌলুস, তার ছিদ্র হয়ে গেছে। তার জৌলুস মানে একটা নারীর তার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, বুঝতে পেরেছো, নারীর সৌন্দর্য সব কিছু, তার শরীরের যে সমস্ত সৌন্দর্য, সেই লাবণ্য, সেইগুলো সব নষ্ট হয়ে গেছে। কোথায় সে আনকোড়া, বলছে চিনতে পারে না তাকে তার ভাস্কর, বলছে তাকে যে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তাও তাকে কিন্তু চিনতে পারছে না, ঠিক আছে। নারীকে ধরো একটা কাঠামোয় ভাস্কর্য, একটা ভাস্কর তাকে খোদাই করে যে বানিয়েছে সেটা নয়, নারীকে সৃষ্টিকর্তা তৈরি করেছে, তো সেই তাকেই ভাস্কর বলা হচ্ছে, তিনিও চিনতে পারছেন না, এমন হয়ে গেছে নারী। কোথায় সে আনকোড়া, বলছে কোথায় আনকোড়া মানে নতুন, কোথায় সেই আনকোড়া, কোথায় পালিশ, সেই মেয়ের মধ্যে সেই একটা যে পালিশ শান দেওয়া, যে একটা ধারালো, যে একটা প্রতিবাদী সত্তা, একটা মানে গাম্ভীর্য, একটা ভেতরের যে জলুস, আর একটা নারীত্ব, সেই যে আনকোড়া নতুন পালিশ করা চকমক করছে, যেটা বানিয়েছিল মানে সৃষ্টিকর্তা, যেটা নারী নিজেকে তৈরি করেছিল, কোথায় সেটা দাঁড়িয়ে রয়েছে, তবু খাড়া সে না, সে তো দাঁড়িয়ে আছে, তবু সে প্রতিবাদ করতে পারছে না, খাড়া সেজে, মানে বলছে দাঁড়িয়ে রয়েছে তবু খাড়া। হ্যাঁ, ওরা ভেবেছিল সে করতে পারবে না প্রতিবাদ, বুঝতে পেরেছো, কিন্তু সে কোনো দিনও ঝোঁকেনি সেই নারী। এখন সে মূর্তি নয়, বলছে এখন তো সে ওই মূর্তিটা নয় যাকে সেই খোদাই করে বানানো হয়েছে, নয়তো কোনো প্রতিমা কাকে বলা হয় এখানে, যে কোনো দুর্গা প্রতিমা বলো, দুর্গা প্রতিমাই বলছি, যে কোনো প্রতিমার কথা এখানে বলা হচ্ছে, সে নারী তো দুর্গারই স্বরূপ, তাই তো। তো এখন সে মূর্তি নয়তো প্রতিমা, এখন সে পৃথিবী পাথর, শুধু একটা পাথর হয়ে গেছে। হ্যাঁ, নিথর দেহ, মানে মারা গেল তো মেয়েটা, না, সব দেহ জলে ভেসে উঠছে। বেদনার কারুকর্মে, এখানে বলছে এতই বেদনা পেয়েছে, এতই কষ্ট যন্ত্রণা পেয়েছে, তার একটা কারুকার্য হয়ে যাবে, যেমন শিল্পী তার ভাস্কর্যে যেমন শিল্প আঁকে, নাহলে কারুকর্ম করে তার শিল্পকে যেমন প্রকাশ করে, তেমনই বলছে সেই বেদনার কারুকর্ম শোকের কর্ণিক হয়ে গেছে। কর্ণিক মানে কি, একটা যন্ত্র বিশেষ, সে একটা মানে শোকপ্রাপ্ত একটা যন্ত্র হয়ে গেছে, খালি যন্ত্রর মতো তাকে চালনা করা হয়েছে। এখন সে নারী এক দৃষ্টান্তের মতো, ঠিক আছে, সে একটা বড় সমগ্র নারী জাতির এক প্রতিনিধি স্বরূপ বা দৃষ্টান্তের মতো, ঠিক আছে, এইটাই বলা হয়েছে। এবার দেখো সেই অন্তর্নিহিত তাৎপর্য বা সারসংক্ষেপেও কিন্তু তোমার এই একই রয়েছে। দেখো, কবিতায় কবি এক নারীর ওপর অত্যাচারের তীব্র মানে অত্যাচারের, কবিতায় কবি এক নারীর ওপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। হ্যাঁ, এটা প্রতিবাদ জানিয়েছেন, যা সমগ্র নারী জাতির একজন প্রতিনিধি। পশুবৎ আচরণ করা মানুষগুলো ভেবেছিল নারী আর উঠে দাঁড়াতে পারবে না, তার হাঁটু ভেঙে গেছে, বুকের পাঁজর ভেঙে গেছে, জলে তার সব দেহ উদল উপর ভেসে উঠছে, অর্থাৎ ভেসে উঠেছে তার চিত হওয়া নগ্ন শরীর। যেহেতু নারীটার দুর্নাম ঘনিয়ে এসেছে, তাই সেই দুর্নামকারীর দল খুবলে খাবে তার চোখ,
দেখতে পাবে না, উঠেও সে দাঁড়াতে পারবে না। মানে চোখটা খুবলে খেয়ে নিলে সে দেখবে কী করে, আর পৃথিবীটা দেখবে কী করে, সৌন্দর্য উপভোগ করবে কী করে, আর কি সৌন্দর্য উপভোগের থেকে বড় কথা সে চারপাশ দেখবে কী করে, সে আর দেখতেও পাবে না। আচ্ছা, এবার দেখো, উঠেও দাঁড়াতে পারবে না। ভেবেছিল এই যে বজ্রপাত অর্থাৎ ভীষণ অত্যাচার, নারী লাঞ্ছনায় অপমানে উঠে দাঁড়াতেই পারবে না। এমন অপমানিত লাঞ্ছিত হয়েছে যে উঠে দাঁড়াতে পারবে না, কারণ তার শিরদাঁড়া ভেঙে গেছে। বলা হচ্ছে তার শিরদাঁড়া ভেঙে গেছে, শিরদাঁড়া তার ভেঙে গেছে, তার মন চিরকালের জন্য মারা গেছে। হ্যাঁ, সেই মনের শোক তাকে অর্থাৎ নারীকে দুঃখ দিয়েছে, যাতনা দিয়েছে। শোকই তার শরীরে রক্তের কমজোর কণিকা, অর্থাৎ এই যাতনার দুঃখই তাকে তিলে তিলে শেষ করলো। ঠিক আছে, সুস্থ স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসতে দিল না। নারীর প্রতিবাদের ফনা আর উঠছে না, তার সব বিষ, সব নীল, ঠিক আছে, সব অহমিকা তার শোক খেয়ে নিয়েছে। কীটদস্ত পুঁথির মতো তার ছিদ্র করে নিয়েছে জৌলুস, মানে তার সৌন্দর্য। নারীকে যে সৃষ্টি করেছিল সেই সৃষ্টিকর্তাও কিন্তু চিনতে পারে না। তাই কবিও বলছেন, চিনতে পারে না তাকে তাহারও ভাস্কর। আচ্ছা দেখো, সেই নারী আর আনকোড়া অর্থাৎ নতুন নেই, কোথাও পালিশ নেই, দাঁড়িয়ে আছে তবু একটুও ঝোঁকেনি। অর্থাৎ এত লাঞ্ছনার পরেও সে কিন্তু হেরে যায়নি। এখন সে কোনো মূর্তি বা প্রতিমা নয়, গোটা পৃথিবী পাথর হয়ে দাঁড়িয়ে রয়েছে বেদনার কারুকর্মে আর শোকের কর্ণিকে। অর্থাৎ এক যন্ত্রবিশেষ হিসেবে সে এখন এক দৃষ্টান্তের মতো। অর্থাৎ নারীদের অপমান লাঞ্ছনার প্রতিনিধি স্বরূপ এক নারী হয়ে উঠেছে সমস্ত নারীর কষ্টের যন্ত্রণার জ্বলন্ত দৃষ্টান্ত। বুঝতে পেরেছ? অন্তর্নিহিত সারমর্মটা তোমরা কিন্তু অবশ্যই লিখে নাও। নামকরণের সার্থকতা যদি দেয় লিখতে পারবে তোমরা। প্রশ্ন যদি ভেতর থেকে দেয়, তোমরা প্রশ্ন ভেতর থেকে যদি কেন, তোমাদের তো লাইন তুলে প্রশ্ন হবে, এখান থেকে তোমরা লিখতে পারবে। আর যদি তোমরা তাৎপর্য বুঝতে পেরেছো, মানে বুঝতে পারা মানে কিন্তু কবিতা পুরো বুঝে ফেলা, যেখান থেকে প্রশ্ন দিক না কেন পারবে লাইন তুলে প্রশ্ন দিলে। যদি নোটস পেতে চাও তাহলে আমি আগেই বলেছি যোগাযোগ করে নিও। আর খুঁটিয়ে কবিতা পড়ো। আমি এবার কবিতা সম্পর্কে কিছু তথ্য আছে যেগুলো আমি দিচ্ছি, পড়ার সাথে সাথে সাবস্ক্রাইব করো, আর তোমরা বেল আইকনটা কিন্তু ক্লিক করে অবশ্যই রাখো নোটিফিকেশান পাওয়ার জন্য। কবিতা প্রসঙ্গে কিছু তথ্য আছে দেখো। কবিতাটি 18টি চরণে রচিত কবির লেখা সহজ সুন্দরী কাব্যগ্রন্থের অন্তর্গত এই তার পরিচয় কবিতাটি। ঠিক আছে, মনে থাকবে তো, এই তার পরিচয় কবিতাটি কিন্তু সহজ সুন্দরী কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতা সিংহেরই লেখা সহজ সুন্দরী, আর কবিতাটা কিন্তু 18টা চরণে লেখা। দেখো প্রশ্নোত্তর পর্বে চলে আসছি। 1 নম্বরে, ভেঙে গেছে ড্যাশ, তার ভেঙে গেছে ড্যাশ। কী হবে বলো তো? ড্যাশে হাঁটু, আর এই দিকে আরেকটা হবে ভেঙে গেছে বুকের পাঁজর। তাহলে প্রথমটা হবে হাঁটু, তারপর এটা বুকের পাঁজর। 2 নম্বরে দেখো, জলে কি ভাসছে? সব। হ্যাঁ, সব দেহ কিন্তু বলেননি কবি, তাই সব বলেই লিখতে হবে। জলে ভাসছে সব, তার ড্যাশ, আর কি ভাসছে? উদল উপর। কে খুবলে খেয়েছে তার চোখ, দুর্নামের ঝাঁক ঝাঁক পুটি। ঠিক আছে, বজ্রপাতে কি ভেঙে গেছে? শিরদাঁড়া। কি খেয়ে গেছে রক্তের কমজোর কণিকা? শোক। তার সব বিষ, সব নীল, সব ড্যাশ, কি? সব অহমিকা। অহমিকা মানে অহংকার, তাই তো? কি ছিদ্র করে নিয়েছে? তার জৌলুস। তার জৌলুসটাকে, মানে জৌলুস বলছি আমরা, কিন্তু এটা শব্দটা কবিতায় আছে, জৌলুসটাই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তার জৌলুস। আচ্ছা, আনকোড়া শব্দের অর্থ কি? নতুন। আনকোড়া শব্দের অর্থ হলো নতুন। এখন সে পৃথিবীর কি? পৃথিবী পাথর। কিসের কারুকর্মের কথা কবি বলেছেন বলো তো? বেদনার কারুকর্মের কথা কবি কিন্তু বলেছেন। কৌণিক কথার অর্থ কি? যন্ত্র বিশেষ। ঠিক আছে, যন্ত্র বিশেষ। দৃষ্টান্তের মতো কে? সেই নারী।
দৃষ্টান্তের মতো হলো সেই নারী। আচ্ছা, এই হলো শর্ট প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। শর্ট প্রশ্ন স্কুল সার্ভিস কমিশনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও বলছি, কবিতা থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্ন, এর বাইরে আর প্রশ্ন আসার নেই, আসবেও না, ঠিক আছে? এই 13টা পড়লেই কবিতা থেকে মোটামুটি প্রশ্ন করা হয়ে যাবে। আর পুরো কবিতা যদি পড়ে নাও তুমি, যা যা আমি দিচ্ছি সেখান থেকে যদি তোমরা পড়ো তাহলে তোমরা ইনফরমেশান আরও পেয়ে যাবে, ভেতর থেকে যদি প্রশ্ন দেয় পেয়ে যাবে। যেমন সহজ সুন্দরী কাব্যগ্রন্থ থেকে আসে বলেই দিয়েছি, আরও কিছু ভেতর থেকে যদি দেয় পেয়ে যাবে। দেখো, এবার আমি আমার ছোট স্টুডেন্টদের জন্য, মানে আমার ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য উদ্দেশ্যে বলছি আরও কিছু প্রশ্ন। দেখো, 1 নম্বরে, জলে ভাসছে সব তার উদল উপর, কেন বলছেন কবি এই কথা? কার সম্পর্কে বলছেন? কেন বলো তো বলছে জলে ভাসছে সব তার উদল উপর? কেন বলেছেন এটা? ওই নারীর কথা বলা হয়েছে, যে নারীকে অত্যাচার করা হয়েছে, যাকে ধর্ষণ করা হয়েছে, তার সম্পর্কে এই কথা বলা হয়েছে। কার সম্পর্কে বলা হয়েছে? সেই নারীর সম্পর্কে বলা হয়েছে, যে নারী অপমানিত, লাঞ্ছিত হয়েছে সমাজে। আর জলে তার কী ভাসছে, কেন বলছেন? এতটা মানে তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে অপমান, মানে তাকে লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, যে তার সব দেহটা আর কি জলে ভেসে উঠেছে, তার নগ্ন দেহটা চিৎকর নগ্ন দেহটা জলে ভেসে উঠেছে, ঠিক আছে? আচ্ছা, এইটা তোমাদেরকে বলতে হবে যে তার অপমানের কথাটা। 2 নম্বরে, দুঃখ দিয়েছে তাকে, যাতনা দিয়েছে আর শোক, তাৎপর্য বিশ্লেষণ করো। তাকে দুঃখও দিয়েছে, কেন দুঃখ, কে দিয়েছে? হ্যাঁ, যাতনা তাকে দিয়েছে, তার শোকটা তাকে যাতনা দিয়েছে। কিসের শোক? সে এত প্রতিবাদ করা সত্ত্বেও তার মনের যে মৃত্যু ঘটেছে সেটাই তো তার শোক, মনের শোক, সেটা তাকে দুঃখ দিচ্ছে, যাতনা দিচ্ছে। কীটদষ্ট পুঁথির মতো তার কি ছিদ্র করে নিয়েছে, ছিদ্র বানান দেখো 6 হর্ষই হবে, হ্যাঁ করে নেবে ঠিক। কীটদষ্ট পুঁথির মতো তার কি ছিদ্র করে নিয়েছে, প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও। বলেইছি নারীর কাছে সব থেকে বড় জিনিস হলো তার জৌলুস, সেই জৌলুসটাই কিন্তু ছিদ্র করে নিয়েছে। যেমন কীট, একটা কীট মানে হচ্ছে কীট পতঙ্গ, যেমন পুঁথি মানে কি বইপত্র যেমন কেটে ছিঁড়ে ফেলে, সেই রকম কিন্তু আমাদের ওই জৌলুসটাকে ওইভাবে দুর্নামের ঝাঁকঝাঁক পুঁটি বলতে, এই অত্যাচারী মানুষগুলো অপমান করে যারা সমাজে, হ্যাঁ সেই সমস্ত মানুষগুলো নারীর উপর নির্যাতন করে নারীকে মেরে ফেলেছে এবং তাকে পুরো একদম পুঁথির মতো, কীটদষ্ট পুঁথির মতো তার জৌলুসটা ছিদ্র করে দিয়েছে, বলতে হবে নারী তার জৌলুস হারিয়েছে। 4 নম্বরে দেখো, কখনো ঝোঁকেনি, কার কথা বলা হয়েছে বলো তো? সেই নারীর কথা বলা হয়েছে। কোন কবিতার অংশ বলে দেবে। কবিতার নাম কি? কবিতার নাম এই তার পরিচয়। কোন কবির লেখা? কবিতা সিংহের লেখা। কে কেন কখনো ঝোঁকেনি? সে নারী কখনো ঝোঁকেনি। কেন ঝোঁকেনি? কারণ সে প্রতিবাদী, তাই সে ঝোঁকেনি, ঠিক আছে? আর বিশেষ কিছু নেই, এখানে কিন্তু তোমার চলে আসছে নাম্বার। কোন কবিতার অংশে 1 নম্বর, কবিকে ওখানে 1 নম্বর, 2 নম্বর হয়ে গেল। কে ঝোঁকেনি 3 নম্বর, আর কেন ঝোঁকেনিতে 2 নম্বর দিলে তোমার 5 মার্কস কমপ্লিট হয়ে যাচ্ছে। কেন ঝোঁকেনি? সে প্রতিবাদী নারী, সে কখনো কিন্তু মানে হারতে শেখেনি, সেই কারণে সে কিন্তু কখনো ঝোঁকেনি, সে কিন্তু খাড়া দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ এইটাই বলতে হবে। তবু নারী কিন্তু প্রতিবাদী। জ্বলন্ত দৃষ্টান্ত ওই কারণেই বলেছে, সমগ্র নারী জাতি। দেখো 5 নম্বর, এখন সে নারী এক দৃষ্টান্তের মতো। পরেই প্রশ্ন আছে, কে কেন দৃষ্টান্তের মতো? ওই নারীই হচ্ছে দৃষ্টান্তের মতো। কেন দৃষ্টান্তের মতো বলো তো? নারীর প্রতিবাদকে এখানে মানে প্রতিবাদের ধ্বনি তুলতে হবে, নারীকে প্রতিবাদ করে যেতে হবে, ঠিক আছে? বুঝিয়ে দাও। কিন্তু ওই যে ওরা দুর্নামের ঝাঁকঝাঁক পুঁটি ভেবেছিল যে সে উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু নারীরা কি উঠে দাঁড়াতে পারে না? নারীরা কি বাঁচবে না? তাই না? নারীরাও তো মানুষ, নারীদেরকেও তো তাদের অধিকারটা ছিনিয়ে নিতে হবে। কেন সমাজে নারীদেরকেই এত লাঞ্ছনা অপমান সহ্য করতে হবে বলো তো? নারী আর পুরুষ কি আলাদা? সবাই তো মানুষ। তো দেখো, নারীদের কথাই এখানে তিনি তুলে ধরেছেন। মূলত কবিতা সিংহ কিন্তু নারীবাদী কবি। ইনি সবসময় যখন কবিতা লিখেছেন সবসময় নারীকেন্দ্রিক কবিতা, নারীদের ওপর অপমান, লাঞ্ছনা এইসব নিয়ে, একটু নারীদের ওপর ধর্ষণ এইসব নিয়ে তিনি কবিতা লিখেছেন, ঠিক আছে? নারী চেতনা, নারীর ভেতরের প্রতিবাদকে জাগ্রত করার জন্য, বা নারীর ভেতরের সুপ্ত চেতনাগুলোকে চেতনাগুলোকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে প্রতিবাদে উদ্বুদ্ধ করার জন্য, চেতনা জাগ্রত করে সেই সব নিয়ে তিনি কবিতা লিখেছেন। তো তিনি এই দেখো এই বার্তাই এখানে বহন করছে।
ব্যাস, আজকে কবিতা এইটুকুই ছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমরা কবিতা পড়তে থাকো, ভালো করে পড়ো, কবিতা খুঁটিয়ে পড়বে। ঠিক আছে, ব্যাস। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।